প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটার বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে উঠছে কাল। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের দেয়া রায় শেষ পর্যন্ত বহাল থাকবে নাকি রাষ্ট্রপক্ষের আপিলে কোটা স্থগিত হবে তা নিয়ে উৎকণ্ঠায় দুই পক্ষই। কোটার পক্ষে বিপক্ষে জোরালো অবস্থান আইনজ্ঞদেরও। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের অক্টোবরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিল হয়। গত ৫ জুন হাইকোর্টের রায়ে সেই কোটা পদ্ধতি পুনর্বহাল হয়। চেম্বার আদালতও হাইকোর্টের রায় স্থগিত না করায় আন্দোলনে নামে শিক্ষার্থীরা। পাশাপাশি কোটার পক্ষে বীর মুক্তিযোদ্ধার সন্তানরাও প্রস্তুত প্রধান বিচারপতির নেতৃত্বে আপিলের পূর্ণাঙ্গ বেঞ্চে রাষ্ট্রপক্ষের বিরুদ্ধে শুনানি করতে। বাদীপক্ষের আইনজীবী বলছেন, ৫ বছর আগে সরকার বাতিল করলেও উচ্চ আদালতে মুক্তিযোদ্ধার সম্মান পুনর্বহাল হয়েছে, আপিলেও তা অক্ষুণ্ণ থাকবে। জীবন বাজি রেখে যেহেতু মুক্তিযুদ্ধ করছে, তাদের সন্তানরা সেই প্রিভিলেজটা পাবে বা পাচ্ছে, বা নাতিপুতি যারা আছে তারাও পাবে। 13তম গ্রেডের উপরে যারা, তাদের অলরেডি মুক্তিযোদ্ধা কোটাও ঠিক আছে, তাহলে কেন এই 9 থেকে 13 পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় শ্রেণী যারা, তারা কেন বঞ্চিত হবে? এটা হতেই পারে না। 4 জুলাই এটা হিয়ারিং হবে যে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা স্টের জন্য আমরা গিয়েছি। তারপরে স্টে হোক বা না হোক, এর পরবর্তী প্রক্রিয়া হলো যে রেগুলার আপিল ফাইল করা হবে পূর্ণাঙ্গ জাজমেন্ট পেয়ে। তবে বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র আইনজীবী ও মানবাধিকার অনেক বিশেষজ্ঞরা বলছেন, চাকরির ক্ষেত্রে কোটা নয়, মেধার মূল্যায়ন বাড়ানো দরকার। এটা বেশি দিন কন্টিনিউ করা ঠিক না, কারণ তাতে করে আগামী প্রজন্ম এই কোটা আর সুবিধা নিতে গিয়ে এখানে অনেকগুলো অনিয়ম হবে, তাদের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন তারা পাবে না। একটা জায়গায় এসে কিন্তু আমি নাতি তাদেরও আবার দহিত্র প্রদহিত্র সবাই হবে এই সুবিধা পাবে, এটিও কিন্তু যৌক্তিক নয়। সেগুলোকে আবার আমাদের চিন্তা ভাবনা করে সেই সঠিক একটা কিন্তু রেখা একটা টেনে দেওয়া দরকার বলে আমার কাছে মনে হয়। মুক্তিযোদ্ধা, নারী, জেলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য এখন সরকারি চাকরিতে 56% কোটা রয়েছে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় রাজস্ব বোর্ডের 2 কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সাল ও মতিউর রহমানের বিপুল সম্পদের বিষয়টি সম্প্রতি আলোড়ন তুলেছে। গাজীপুরের পুবাইলে মতিউর ও তার স্ত্রীর 60 বিঘা জমিতে গড়ে তুলেছেন পিকনিক অ্যান্ড শুটিং স্পট। রয়েছে জমি জবরদখলের অভিযোগও। আপন ভুবন নামে 60 বিঘার এই পিকনিক অ্যান্ড শুটিং স্পটটি গাজীপুরের পুবাইলের খিলগাঁও এলাকার। ভূমি অফিসের তথ্য মতে জমির একটি অংশ রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান, তার স্ত্রী নরসিংদীর উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, তাদের ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা ইস্পিতার নামে। স্থানীয়রা জানান, কিছু জমি ভাড়া নেওয়া হলেও অনেকের জমি জবরদখল করেছেন মতিউর। আপন ভবনে আমাদের 26% মতন জমি আছে, আমাদের কাছ থেকে নেয় নাই, আমাদের আরও অন্য যারা আছে রিলেটিভ আছে তাদের কাছ থেকে নিয়ে আমাদের জমি দখল করে নিয়ে রাখছে। এগো মাধ্যমে এই 3 জনের মাধ্যমে জমি দখল করে তারপরে এটা একটা পর্যায়ে নিয়ে যায়, পর্যায়ে নিয়ে গিয়া তারপরে এই জমি ধারে রেজিস্ট্রি করে নেয়। দুর্নীতি নিয়ে প্রশ্ন ওঠার পর পিকনিক স্পটটির আগের সব কর্মীকে সরিয়ে নেওয়া হয়। নতুনরা সুস্পষ্ট জানেন না এর মালিকানা সম্পর্কে। এদিকে মতিউরের দুর্নীতি নিয়ে কথা বলতে অপারগতা জানান জেলা প্রশাসক। মালিকের নাম আমি সঠিক জানি না, আমি আইসি 1.5 মাস ধরে, 1.5 মাসের মধ্যে ম্যাডামেরও দেখি নেই, স্যারেরও দেখি নেই। কেউ কোনোদিন অভিযোগ নিয়ে আসছেও নাই বা কোনো পুলিশও আসে নাই যে আপনারা জমি দখল করছেন, মামলাও হয়নি এখন মনে নাই। আরেক রাজস্ব কর্মকর্তা কাজী আবু মাহমুদ ফয়সালের 2টি বাড়ি ও জমি রয়েছে খুলনায়। পৈতৃক সম্পত্তির বাইরে আর কোনো সম্পদ আছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। ব্যক্তিগত তার ওয়াইফের নামে বা তার পরিবারের নামে যে সম্পত্তিগুলি খুলনায় অন্যান্য জায়গায় করা হয়েছে, এগুলি সুষ্ঠু তদন্ত করে বের করা উচিত এবং দেশে এবং দেশের বাইরে তার যে সহায় সম্পদগুলি আছে সেগুলিও বের করে এটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া উচিত। এই বিষয়ে খুলনা দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলেও কেউ কথা বলতে রাজি হননি। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্বাভাবিক সম্পদ অর্জন নিয়ে আলোচিত অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সংযুক্ত কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের সম্পদ বিবরণী চেয়েছে
দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এই নোটিশ জারির কথা জানান দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। তিনি জানান, মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ, প্রথম পক্ষের সন্তান আহমেদ তৌফিকুর রহমান ও ফারজানা রহমান ইপসিতা এবং দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতারের সম্পদের তথ্য চাওয়া হয়েছে। মতিউর ও তার স্বজনদের নামে অন্তত ৬৫ বিঘা জমি, ৮টি ফ্ল্যাট, ২টি রিসোর্ট ও পিকনিক স্পট এবং ৩টি শিল্প প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে লায়লা কানিজের নামে ৮৪৮% বেশি জমি রয়েছে। ঢাকায় রয়েছে অন্তত 4টি ফ্ল্যাট। ২০২৩-২৪ কর বর্ষের আয়কর বিবরণীতে লায়লা কানিজ তার মোট সম্পদ দেখিয়েছেন ১০,৩০,৫১,০০০ টাকা। দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৬-এর ১ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা ২০০৭-এর বিধি ১৭-র ১ মোতাবেক তাদেরকে সম্পদ বিবরণী দাখিলের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী একটি নোটিশ ইতিমধ্যে জারি করা হয়েছে। ৬৬ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসী সুলতানার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম। দুদকের প্রতিবেদনে বলা হয়, ডক্টর শামসুদ্দোহার দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৮.৫ কোটি টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন সহ মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করেছেন। এছাড়া দুদকের অনুসন্ধানে আরও ২,৮৭,৩,০৭৮ টাকার অবৈধ সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে, যে কারণে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। অন্যদিকে তার স্ত্রীর বিরুদ্ধে ২৮.৫ কোটি টাকার সম্পদের তথ্য গোপন করা এবং আরও ২৭.৫ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সাবেক আইজিপি বেনজিরের মতো কর্মকর্তারা দেশ থেকে পালিয়ে যায় অথচ প্রশাসনের কেউ কিছুই জানেন না, সরকারের এমন দাবি হাস্যকর বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা এলকপ। মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে এম্পাওয়ারমেন্ট থ্রু ল অফ কমন পিপল এলকপ আয়োজিত এক সেমিনারে এই মন্তব্য করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মিজানুর রহমান। এর বিরুদ্ধে লড়াইয়ের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক সেমিনারের আয়োজন করে এলকপ, যাতে উঠে আসে সাম্প্রতিক সময়ে দেশে বেনজির, মতিউরদের মতো দায়িত্বশীল ব্যক্তিদের অবাধ দুর্নীতির কথা। আলোচকরা বলেন, দেশের অনেক বড় বড় দুর্নীতিবাজদের কথা সংসদে আলোচনা হলেও তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয় না, তাই সর্বত্র বাড়ছে দুর্নীতি। এখানে একজনের জন্য একরকম আইন, আরেকজনের জন্য আরেক রকম আইন। কিছু কিছু মানুষের বিরুদ্ধে অনুসন্ধান করা যাবে না বলে নির্দেশনা থাকে, অনুসন্ধানই করা যাবে না, বিচার তো দূরে থাকুক। আলোচনায় উঠে আসে গ্রামীণ ব্যাংক প্রসঙ্গ। এ সময় ডক্টর ইউনূসের বিরুদ্ধে ইতিহাস বিকৃত করা, শর্ত লঙ্ঘন করে নিজ প্রতিষ্ঠানে তহবিল স্থানান্তর সহ বিভিন্ন অভিযোগ করেন প্রতিষ্ঠানটির প্রধান আইন উপদেষ্টা। বিদেশি বন্ধুদের ছত্রছায়ায় তিনি ধরাছোঁয়ার বাইরে বলে দাবি তার। আপনি কল্পনা করতে পারবেন না তিনি দরিদ্র মানুষ আর গ্রামীণ ব্যাংকের সাথে কি দুর্নীতি করেছেন। তিনি ধরাছোঁয়ার বাইরে ছিলেন কারণ তার পাশে বিদেশি বন্ধুরা ছিল। এ সময় পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দেশ ত্যাগ নিয়ে প্রশ্ন তোলেন এলকপ চেয়ারম্যান। What the police administration did through their the message to the media is something that they have done an act of stupidity. Only stupids and idiots could behave like that. যে কি হবে বেনজির ভাবে বিদেশ থেকে পালিয়ে যেতে পারে, this has to be stopped. এই ম্যালপ্র্যাকটিসগুলো বন্ধ করতে হবে। আমাদের 18 কোটি জনগণ কি এতই বুদ্ধ, এতই গর্ধব? সেমিনারে বলা হয়, দুর্নীতির টাকায় আবাদি জমিকে রিসোর্ট ও বাগানবাড়ি বানানো হচ্ছে, যা দেশের খাদ্য উৎপাদনের জন্য এক প্রকার হুমকি। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাবনায় দুদক কর্মকর্তার বাবা মোজাহার বিশ্বাস হত্যার দুদিন পরও কেউ গ্রেপ্তার হননি। পুলিশ জানায়, গত রোববার সুজানগর থানায় মামলা করেন নিহতের ছোট ভাই মুজাই বিশ্বাস। আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন সহ ২৮ জনকে। নিহতের পরিবার জানায়, পূর্ব বিরোধের জেরে গত ২১শে জুন প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ নেতা শাহিনের সমর্থক আল আমিন মিয়া মারা যান। এরই জের ধরে ২২শে জুন দুদক কর্মকর্তা হাফিজুর রহমানের বাবার উপর হামলা চালায় শাহিনের সমর্থকেরা।
পরে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহীর একটি হাসপাতালে মারা যান মোজাহার বিশ্বাস। এ বিষয়ে আরও জানাতে এবার পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খাইরুল ইসলাম। খাইরুল, 2 দিন হওয়ার পরও পুলিশ কেন কাউকে গ্রেপ্তার করতে পারছে না? অনুসন্ধানের বিষয়ে সর্বশেষ কি তথ্য জানিয়েছে তারা? আপনি জানেন যে পাবনার সুজানগর উপজেলার রানীনগর গ্রামে গত 21শে জুন দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে একটি সংঘর্ষ ঘটে এবং ওই সংঘর্ষ চলাকালীন আলামিন মিয়া নামে একজন কিন্তু নিহত হয় এবং এই নিহত হওয়ার পরে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে পুরো রানীনগর এলাকা এবং এর ঘটনার পরেই কিন্তু ঘটনার 2 দিন পরেই ওই এলাকায় রানীনগর এলাকায় মোজাহার আলী বিশ্বাস সহ আশপাশের প্রায় অর্ধশতাধিক বাড়িতে কিন্তু অগ্নিসংযোগ এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর পরিপ্রেক্ষিতে দুদক কর্মকর্তা মোজাহার বিশ্বাস আশ্রয় নেয় পার্শ্ববর্তী একটি গ্রামে। সেখানে শাহিন সমর্থিত যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনের সমর্থকেরা মোজাহার বিশ্বাসকে ওই পার্শ্ববর্তী গ্রাম থেকে ধরে এনে রানীনগর গ্রামে তাকে হাতুড়িতে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে ঘটনার 6 দিন পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং এই ঘটনার পরপরই কিন্তু এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং ঘটনার পরে পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। সেই হত্যা মামলায় কিন্তু 28 জনকে আসামি করা হয়েছে এবং এই মামলার প্রধান আসামি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিনকে প্রধান আসামি করা হয়েছে এবং এখন পর্যন্ত আসলে পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ বলছে যে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং আবারও যেন এলাকায় সংঘর্ষ না ঘটে এবং কোনো লুটপাটের ঘটনা না ঘটে সেই কারণে রানীনগর সহ আশপাশে পুলিশ টহল যোদ্ধা রয়েছে এবং আসামিদের ধরতে তারা ব্যাপক অভিযান চালাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত ঘটনার 2 দিন নিহত হওয়ার এবং মামলার 2 দিন ঘটনার ঘটলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রধান আসামি সহ বাকি আসামিদের পুলিশ গ্রেপ্তার করতে পারবে। এই ছিল আমার কাছে সুজানগরের রানীনগরের সংঘর্ষের সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খাইরুল ইসলাম। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে শিক্ষকদের কর্মবিরতিতে অচল সব সরকারি বিশ্ববিদ্যালয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলছেন শিক্ষকরা। তবে শিক্ষকদের দাবি অযৌক্তিক বলছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সর্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে টানা 2য় দিন কর্মবিরতি পালন করেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। মঙ্গলবার সকালে বুয়েট প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষকরা। বক্তারা বলেন, স্কিমের কারণে জুলাইয়ে যোগ দেয়া শিক্ষকরা অবসরের পর এককালীন টাকা ও অন্যান্য সুবিধা পাবেন না। ভবিষ্যৎ প্রজন্ম যারা এই শিক্ষকতা পেশায় আসবেন তারা কিন্তু তাদের সেই আর্থিক সুরক্ষা বলয়টা থাকবে না এবং আমরা যেটা শঙ্কা করছি যে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের মূল ফটকে 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করা হয়। আলোচনা ছাড়াই স্কিম চালু হয়েছে জানিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালানোর ঘোষণা তাদের। শিক্ষকরা বৈষম্যের যে বৃত্তাবান আপনারা তৈরি করছেন, বাতায়ন তৈরি করছেন, সেই বৈষম্যের বাতায়ন থেকে আমার প্রজন্মকে আমরা মুক্ত করবার চেষ্টা করছি। জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কর্মবিরতি পালন করেন। শিক্ষার্থীদের সেশন জটের শঙ্কা নেই জানিয়ে তারা বলছেন, দাবি আদায় হলে অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পুষিয়ে দেয়া হবে। হঠাৎ করে প্রত্যেক স্কিমের মধ্যে এনেই সরকারি কর্মকর্তাদের জন্য আগামী বছর করা হবে, এটাও তো খুব দুঃখজনক। আমরা মনে করি সার্বজনীন হলে সবার জন্য একই রকম সিস্টেম থাকা উচিত। এদিকে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। মনে হয় না। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
এ নিয়ে আরো জানাতে রাজশাহী ও খুলনা থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মোস্তাফিজুর রহমান। মোস্তাফিজ, রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কি বলছেন? আজকে তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। দেখুন, রাজশাহীতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি অব্যাহত রয়েছে এবং আজকে সকাল 11টা থেকে শিক্ষকদের কর্মবিরতি শুরু হবে। আমি এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান করছি। শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরাই এই আন্দোলনের সাথে সম্পৃক্ত এমনটি নয়, এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক কর্মচারীরা আছেন তারাও কিন্তু এর সাথে আন্দোলন করছেন এবং কর্মবিরতিতে গেছেন। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলা হয়ে থাকে, এখানে ক্লাস পরীক্ষা সবকিছু কিন্তু বন্ধ রেখেই তাদের শিক্ষকদের যে দাবিটি বা যেই উদ্দেশ্যে তারা আন্দোলন করছেন সেটি অব্যাহত রেখেছেন। অর্থাৎ প্রত্যয় স্কিম বাতিলের যে দাবি তাদের রয়েছে, সার্বজনীন পেনশনের যে বিষয়টি রয়েছে সেটি নিয়েই কিন্তু তারা আন্দোলন করছেন এবং শিক্ষকরা বারবার বলছিলেন যে তাদের সুপার গ্রেডে অধিভুক্তকরণ সহ তাদের যে দাবিগুলো রয়েছে প্রত্যয় স্কিম বাতিল সহ, এবং তারা বারবার একটি দাবি তারা উত্থাপন করছিলেন যে তারা সারা জীবন অধ্যাপনা করে থাকেন, অর্থাৎ শিক্ষার্থীদের তাদের পাঠদানেই তারা ব্যস্ত থাকেন, তারা তো অন্য কোনো কিছু করেন না বা অন্য কোনো ব্যবসা বাণিজ্যও করেন না। অর্থাৎ দিন শেষে তারা যখন অবসরে যাবেন তখন তারা যদি একটি কাঙ্ক্ষিত অর্থ না পেয়ে থাকেন তাহলে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত থাকবে। এই ধরনের কিন্তু অনেকেই কিন্তু বলছিলেন। সেই সাথে একই ধরনের বক্তব্য কিন্তু যারা এখানে এই বিশ্ববিদ্যালয়ে যারা কর্মকর্তারা রয়েছেন তারাও কিন্তু বলছিলেন এবং সর্বোপরি তারা বলছিলেন যে বিষয়টি সরকারকে ভেবে দেখার জন্য তারা আহ্বান করছিলেন এবং তারা বলছিলেন যে এই স্কিমটা এটি তাদের জন্য একটি বৈষম্যমূলক, তাদের সাথে একটি বৈষম্যমূলক আচরণ করা হয়েছে, এটিও কিন্তু তারা বারবার উত্থাপন করছিলেন। সেই সাথে শিক্ষকরা যখন একদিকে আন্দোলনে ব্যস্ত রয়েছেন, অপরদিকে যেহেতু শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, এখানে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু একটি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। বিশেষ করে শিক্ষার্থীরা কিন্তু বারবার একটি প্রসঙ্গ বলছিলেন যে একদিকে গ্রীষ্মকালীন ছুটি গেছে, তারপরে ঈদের ছুটি গেছে, এখন যখন ক্যাম্পাস খুলছে ঠিক সেই সময় যখন শিক্ষকরা আবার তাদের কর্মবিরতিতে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু তারা একদিকে পড়াশোনার ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই সাথে কিন্তু সেশন জোটের একটি কিন্তু সংখ্যা তাদের মধ্যে আবার দানা বাঁধছে এবং তারা বলছেন যে এর ফলে কিন্তু তারা পিছিয়ে যাবেন এবং তাদের যে সেমিস্টার সেগুলো কিন্তু পিছিয়ে যাবে। তারপরেও শিক্ষকরা কিন্তু আবার বলছেন যে তারা পুষিয়ে নেবেন, কিন্তু শিক্ষার্থীরা কিন্তু এখানে দ্বিমত পোষণ করছেন যে একসাথেই সবকিছু একটি শিক্ষার্থীদের সবকিছু চাপিয়ে দেওয়ার মতো একটি অবস্থা হচ্ছেন। শিক্ষার্থীরা বলছিলেন যে যেখানে তাদের সেমিস্টারটি শেষ হয়ে থাকে 6 মাসে, সেইখানে যখন 2 মাসে 3 মাসে একটি সেমিস্টার শেষ করা হবে, এই ক্ষেত্রে কিন্তু শিক্ষার্থীদের উপর একটি বাড়তি প্রেশার চলে আসে এবং তারা বলছেন এক্ষেত্রে শিক্ষার যে গুণগত মান সেটিও কিন্তু ক্ষুণ্ণ হওয়ার একটি সংখ্যা থাকে। কিন্তু এখন শিক্ষকরা বলছেন যে তাদের যে এখন যে অবস্থা, অর্থাৎ তারা যে বিষয়টি নিয়ে আন্দোলনে নেমেছেন এবং অনেক ক্ষেত্রেই শিক্ষকরা বলছেন যে তাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, যার ফলে তাদের আর কোনো উপায়ন্ত নেই বলেই কিন্তু তারা এখন এই আন্দোলনে, অর্থাৎ শিক্ষার্থীরা তারাও বুঝছেন যে শিক্ষার্থীদের যেহেতু শিক্ষাদান থেকে তারা বিরত থাকছেন, শিক্ষার্থীরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু তারা বলছেন যে এক্ষেত্রে পরে তারা বাড়তি ক্লাস পরীক্ষা নিয়ে বাড়তি সময় অর্থাৎ বন্ধের দিনগুলোও তারা শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার তাদের চেষ্টা করা হবে এবং তাদের এই দাবিগুলোকে শিক্ষক যারা রয়েছেন এবং এখানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আমাদের সঙ্গেই থাকুন মুস্তাফিজ। এই মুহূর্তে আমাদের সঙ্গে খুলনা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। আজকে তৃতীয় দিনের কর্মবিরতির সবশেষ চিত্র আপনি কেমন দেখছেন, আর এই বিষয়ে কি শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা? আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা বিশ্ববিদ্যালয়ে। এখানে ক্যাফেটেরিয়াতে সকাল থেকে শিক্ষকরা অবস্থান নিয়েছেন, যদিও আনুষ্ঠানিক ভাবেই অবস্থান নেওয়ার কথা দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, কিন্তু সকাল থেকেই কিন্তু শিক্ষকরা ক্যাফেটেরিয়াতে অবস্থান নিয়েছেন। আমরা আন্দোলন নিয়ে শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে আন্দোলনের বিষয় নিয়ে বা তাদের দাবি আদায়ের বিষয় নিয়ে কিন্তু দায়িত্বশীল পর্যায় থেকে এখনো পর্যন্ত তাদের সাথে কেউ বা কোনো পক্ষই আন্দোলনের কর্মবিরতির মধ্যে থাকবে। কর্মবিরতি নিয়ে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন এই কর্মবিরতির কারণে তাদের শিক্ষা স্বাভাবিক যে পাঠদান রয়েছে বা যে ক্যালেন্ডার রয়েছে সেই ক্যালেন্ডারে কিছুটা হলেও সমস্যায় পড়বে। এই বিষয়টা নিয়ে আমরা শিক্ষকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলছেন যে যেহেতু আন্দোলনের কারণে ক্লাস বন্ধ রয়েছে, এটা পরবর্তীতে কিভাবে পুষিয়ে দেওয়া যায় সেই চিন্তা রয়েছে, যাতে পরিস্থিতি স্বাভাবিক হলে অতিরিক্ত ক্লাস নিয়ে বা যেভাবে হোক না কেন একটা ভাবনা করেই শিক্ষার্থীদের যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতিটা পুষিয়ে দেওয়ার চেষ্টা। একটা বিষয় কি বলে রাখি,
বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু শুধু শিক্ষকরাই আন্দোলন করছেন না, এর পাশাপাশি কর্মকর্তারাও কিন্তু আন্দোলনে রয়েছে। অপরদিকে কর্মকর্তারা অর্ধ দিবস কর্মবিরতি পালন করছেন, তাদেরও 11 দফা দাবি রয়েছে। এই 11 দফা দাবি যদি আগামী রবিবারের মধ্যে পূরণ না হয়, তাহলে রবিবার থেকে তারা পূর্ণ দিবস কর্মবিরতিতেই যাবেন। সব মিলিয়ে কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোর একটা অচল অবস্থা সৃষ্টি হয়েছে এবং যদি তারা যে আন্দোলনে রয়েছেন, এই আন্দোলনে যদি থাকে, আন্দোলন যদি কন্টিনিউ হয়, তাহলে কিন্তু শিক্ষার্থীরাই কিন্তু আসলে একজনের ক্ষতির মধ্যে পড়বে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তৃতীয় দিনের কর্মবিরতি নিয়ে রাজশাহী এবং খুলনা থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢল অব্যাহত থাকায় সিলেটের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তৃতীয় দফার বন্যায় প্লাবিত হয়েছে জেলার 97 ইউনিয়নের 1176 গ্রাম। পানিবন্দী হয়ে পড়েছেন 7 লাখের বেশি মানুষ। সিলেট নগরের অনেক স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা, এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। সুরমা কুশিয়ারা ও সারি নদীর পানি 6টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জের তাহিরপুর ও বিশ্বম্ভরপুর উপজেলায় বিভিন্ন এলাকায় প্রবেশ করেছে বন্যার পানি। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় জেলার 2 শতাধিক গ্রামের 3 লাখের বেশি মানুষ পানিবন্দী। এছাড়া মৌলভীবাজার, নেত্রকোনা ও শেরপুরের নদ নদীর পানি বিপদসীমার ওপর প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সম্প্রতি বন্যাপ্রবণ হয়ে উঠেছে সুনামগঞ্জ। এর কারণ হিসেবে পরিবেশবাদীরা বলছেন, হাওরের শত শত কিলোমিটার অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধের জন্য উজানের পানি ঠিকমতো নামতে পারছে না। বিভিন্ন হাওরে উঁচু অল ওয়েদার সড়ক নির্মাণও এর সম্ভাব্য কারণ বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড। বন্যা এড়াতে পানির প্রবাহ স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব তাদের। গত কয়েক বছরে বারবার বন্যায় ডুবছে সুনামগঞ্জ। যদিও ভূপ্রাকৃতিক গঠনের কারণে প্রতি বর্ষায় পাহাড়ি ঢলের পানি সুনামগঞ্জ সহ আশপাশের জেলার হাওরে আসে, প্রকৃতির নিয়মে তা আবার নেমেও যায়। পরিবেশবাদীরা বলছেন, গত ৮-১০ বছরে বোরো ফসল রক্ষায় হাওরে শত শত কিলোমিটার বাঁধ নির্মাণ হয়েছে। এর মাঝে অনেকগুলো অপরিকল্পিত, এতে পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, দেখা দিচ্ছে বন্যা। হাওরগুলোতে অপরিকল্পিত বাঁধ নির্মাণ করে পানি আটকে ফেলছি, যে কারণে পানি তার প্রকৃতির সূত্র অনুযায়ী নিষ্কাশিত হওয়ার সুযোগ পাচ্ছে না, এক জায়গায় পানিটা ফুলে উঠছে। সুনামগঞ্জের বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধগুলো নিয়ে সামগ্রিকভাবে ভাবতে হবে। বিভিন্ন হাওরে উঁচু অল ওয়েদার সড়ক নির্মাণের কারণেও উজানের পানি ঠিকমতো নামতে পারছে না। অল ওয়েদার রোড অনেক জায়গায় হয়তো তৈরি হয়েছে, এই কারণেই হয়তো ডাউন স্ট্রিমে পানিটা খুব দ্রুত চলে যেতে পারতেছে না। এক্ষেত্রে শুধু নদীর উপরে নির্ভর করতে হচ্ছে। শুধু নদীর উপর নির্ভর করলে কিন্তু আসলে এইটা পানিটা দ্রুত ডাউন স্ট্রিমে যাবে না। এই অবস্থায় হাওরে উঁচু সড়কের পরিবর্তে নিচু সাবমার্সিবল সড়ক ও অস্থায়ী ফসল রক্ষা বাঁধ নির্মাণে গুরুত্ব দিচ্ছে পানি উন্নয়ন বোর্ড। সেই জন্য যে আমাদের ডুবন্ত বাঁধ বা সাবমার্সিবল রোড যেগুলো আছে সেগুলো নির্মাণ করতে হবে বেশি, তাহলে বাঁধের পানি ডাউনস্ট্রিমে চলে যেতে পারবে এবং বন্যার প্রকোপটা কমে যাবে। 2022 সালে ইতিহাসের ভয়াবহ বন্যার মুখোমুখি হয় সুনামগঞ্জের মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যা ও পাহাড় ধস নিয়ে আরও জানাতে এবার মৌলভীবাজার ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব মৌলভীবাজারে, সেখানে রয়েছেন সহকর্মী তুহিনুর রশিদ। তুহিন, মৌলভীবাজারের নদ নদীর পানি বিপদসীমার ঠিক কত উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কি? দেখুন, মৌলভীবাজারে এ মৌসুমের যে মনু নদী এবং কুশিয়ারা নদী সেগুলি কিন্তু বিপদসীমার সর্বোচ্চ উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। আজ সকাল 9টায় যদি আপনাকে জানিয়ে রাখি, মনু নদী যে চাঁদনীঘাট ব্রিজ সংলগ্ন যে সেখানে কিন্তু বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। অপরদিকে কুশিয়ারা নদী সেটি কিন্তু শেরপুর পয়েন্টে বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে আপনি বুঝতেই পারছেন যে এই অঞ্চলের মনু নদীর এবং কুশিয়ারা নদীর যে
ফুসে ওঠা, সেই ফলে কিন্তু এই অঞ্চলের যে সব এলাকা গ্রাম সেসব কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এবং ইতিমধ্যে কিন্তু মৌলভীবাজারের যে কুশিয়ারা নদী তীরবর্তী যে সব এলাকা, বিশেষ করে মৌলভীবাজার সদর এবং রাজনগর উপজেলার বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়ে আছে এবং ইতিমধ্যে সব গ্রাম হাট বাজার সব কিছু কিন্তু পানির তলে তলিয়ে গেছে। অপরদিকে আপনাকে যদি জানিয়ে রাখি যে মৌলভীবাজারের যে 3টি উপজেলা বড়লেখা, জুড়ি এবং কুলাউড়া, এই 3টি উপজেলার বন্যা পরিস্থিতি কিন্তু অবনতি হয়েছে। কারণ এই 3টি উপজেলা হাওর বেষ্টিত, হাকালুকি হাওর বেষ্টিত হওয়ার কারণে হাকালুকি হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত, যার ফলে এই বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। আপনি জানেন এই 3 উপজেলা কিন্তু দীর্ঘ 20 দিন যাবৎ কিন্তু এই এলাকাগুলিতে পানি বন্দী অবস্থায় মানুষজন আছেন। কিছুদিন ধরে কিন্তু পানি নেমে আসছিল, কিন্তু গত পরশুদিন থেকে কিন্তু আবারও পানি বৃদ্ধি পাওয়া শুরু করেছে, যার ফলে এলাকার মানুষের দুর্ভোগটা কিন্তু আবারও মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় আছেন। এই মুহূর্তে আসলে মৌলভীবাজারে বৃষ্টি হচ্ছে না, গতকালকে থেকেও বৃষ্টি হচ্ছে না, কিন্তু উজানের যে ঢল সেটি কিন্তু মনু, কুশিয়ারা, ধলই, জুড়ি নদী এইসব নদী ধরেই কিন্তু নামছে এবং এই নদীগুলোর যে উত্তপ্ত কিন্তু হয়ে উঠছে এবং এই এলাকার পানি কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলেছে, যার ফলে এই এলাকার মানুষজন কিন্তু বেশ আতঙ্কের মধ্যে আছেন এবং দুর্ভোগের মধ্যে এই মুহূর্তে আছেন। এই ছিল আসলে আমার কাছে মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। তুহিনুর আমাদের সাথেই থাকবেন। এবারে খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, এই কয়দিনের আবহাওয়ার পূর্বাভাসে খাগড়াছড়িতে বৃষ্টিপাত কেমন হয়েছে? বৃষ্টির সাথে সাথে তো পাহাড় ধসের শঙ্কা রয়েছে, এ বিষয়ে কর্তৃপক্ষ কিছু জানিয়েছে কি? দেখুন, টানা বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার ইতিমধ্যে 25টি গ্রাম প্লাবিত হয়েছে এবং তার পাশে যে ইউনিয়নটা রয়েছে কবাখালী, সেখানে 5টা গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত। গতকাল থেকে পানি ওঠার পর থেকে কিন্তু পানি নামার কোনো লক্ষণ এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, যে কারণে মেরুং ইউনিয়নের অন্তত 25 গ্রাম প্লাবিত হয়েছে এবং মেরুং ইউনিয়ন হয়ে কিন্তু রাঙামাটির সাথে যে লংগদুর যে যোগাযোগ সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। মেরুং ইউনিয়ন হেডকোয়ার্টার এলাকায় পানিতে অন্তত 6 থেকে 7 ফুট নিচে কিন্তু আঞ্চলিক যে সড়ক সেটা কিন্তু এখন 6 থেকে 7 ফুট পানি নিচে, যে কারণে আসলে লংগদুর সাথে রাঙামাটি লংগদুর সাথে খাগড়াছড়ি সহ সারা দেশে যে সড়ক যোগাযোগ সেটা বন্ধ আছে, যে কারণে আসলে লংগদুর যারা বাসিন্দা তারা কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তাদের সাথে এবং তারা ভোগান্তিতে পড়েছে। আর যারা বন্যা দুর্গত যারা রয়েছে, যারা আশ্রয়কেন্দ্রে এসেছে, তারা কিন্তু বাড়ি ফিরতে পারেনি। মূলত পাহাড়ি ঢল এবং বৃষ্টির কারণে কিন্তু এই যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে এবং বন্যার পানি কিন্তু এখনো পর্যন্ত নেমে যাওয়ার কোনো লক্ষণ কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি, যে কারণে মেরুঙে সবচেয়ে বেশি গ্রাম প্লাবিত হয়েছে এবং পাশাপাশি কবাখালী ইউনিয়ন। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, খাগড়াছড়ি থেকে সাজেক সড়কটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে, যে কারণে সাজেকে প্রায় 400-র বেশি পর্যটক ইতিমধ্যে আটকা পড়েছে। সাজেকের সড়কের বাগাহাট এবং মাছালং এলাকায়, সেখানে আমরা কিছুক্ষণ আগে খবর নিয়েছি, সেই রাস্তাটি এখনো পর্যন্ত প্রায় 5 থেকে 6 ফুট পানির নিচে। অর্থাৎ আজকে যদি বৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু আজকেও কিন্তু পর্যটকরা সাজেকে আটকে থাকতে পারে, অর্থাৎ 2 দিন ধরে তারা আটকে থাকার একটা সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে বিকেল বেলা হয়তো সাজেক থেকে পর্যটকরা খাগড়াছড়ি শহরে ফিরতে পারে। এবং আমরা আবহাওয়া দপ্তরের সাথে কথা বলেছি, গত 2 দিনে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, এটা যদি আসলে পানিটা যদি নেমে না যায় সেক্ষেত্রে এখানে নিচু যে এলাকাগুলো, বিশেষ করে মেরুং এলাকা, সেটা যে বন্যা কবলিত এলাকা, সেটা বন্যার যে সময়টা সেটা আরো দীর্ঘ হওয়ার একটা শঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতে বন্যা ও পাহাড় ধসের শঙ্কার খবর মৌলভীবাজার ও খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবারের বন্যায় সিলেট বিভাগে আউশ উৎপাদন কমবে। এরই মধ্যে পুরোপুরি নষ্ট হয়েছে প্রায় 30,000 হেক্টর জমির ধান। কৃষি অধিদপ্তর ও অর্থনীতিবিদরা বলছেন, বন্যায় নষ্ট হয়েছে গ্রীষ্মকালীন সবজি ক্ষেত। এদিকে সিলেট ও রংপুরে আরও কয়েকদিন বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা দিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। জুন থেকে কয়েক দফা বন্যার কবলে সিলেট বিভাগ। উজানের ঢলে তলিয়েছে লোকালয়, হাওর, ফসলি জমি। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, আরও বেশ কিছুদিন থাকবে পানি। ঘরবাড়িতে পানি ঢোকার পাশাপাশি ডুবেছে আউশের বীজতলা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে সিলেট বিভাগে 1,80,000 হেক্টর জমিতে রোপা আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তবে 3 দফা বন্যায় বড় ক্ষতি হয়েছে কৃষি খাতে। 27,784-র মধ্যে আমাদের 22,549 হেক্টর ফসলটাই বিনষ্ট হয়ে গেছে, পুরাটাই বিনষ্ট হয়ে গেছে। এতে যদি আমরা ক্ষতির পরিমাণ টাকা আয় করি, তাহলে আনুমানিক আমাদের এটা 418 কোটি টাকার মতো ফসল আমাদের বিনষ্ট হয়েছে।
সিলেট ছাড়াও মৌলভীবাজারে ৪,৭৫৫ হেক্টর, হবিগঞ্জে ৪৬৩ এবং সুনামগঞ্জে ১,০১৩ হেক্টর জমির আউশ ধান নষ্ট হয়েছে। বন্যায় তলিয়েছে গ্রীষ্মকালীন সবজিও। আমনের বীজতলা বাড়ন্ত অবস্থায় আছে, সেখানে আমনের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাছাড়া গ্রীষ্মকালীন শাকসবজি যেটা, এটা তো একেবারেই পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কারণ পানি উপরে উঠে গেছে, এগুলো আর এখন পাওয়া যাবে না। গরু এবং মহিষ এগুলো যদিও ভেসে অনেক ক্ষেত্রে যায় না, কিন্তু তাদের খাদ্যের প্রচন্ড অভাব থাকে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা, মনু, সোমেশ্বরীর পানি বিপদসীমার উপরে বইছে। তাই সামনের কয়েকদিন বন্যা পরিস্থিতি আরও নাজুক হতে পারে। এপ্রিল বা মে মাসের প্রথম সপ্তাহে হয় না, বড় ধানটা ওইখানে উঠে গেছে সহি সালামত সুন্দরভাবে এবং বাম্পার ফলন হয়েছে। তবে হ্যাঁ, সুনামগঞ্জ এবং সিলেটে যে বন্যাটা হয়েছে, এটা 22-এর আগে আমরা এই ধরনের পানির উচ্চতা সিলেট সুনামগঞ্জে আমরা দেখি নাই, আমাদের অভিজ্ঞতায় আমরা পাই নাই। আসামের ভারী বৃষ্টির কারণে তিস্তা ও ব্রহ্মপুত্রের পানিও বাড়ছে। তাই উত্তরবঙ্গেও বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুন শেষে দেশের নিট রিজার্ভ দাঁড়িয়েছে $1,677 কোটি। এছাড়া গ্রস রিজার্ভ অবস্থান করছে $2,682 কোটি। এবারই প্রথম নিট রিজার্ভের হিসাব জানালো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সাধারণত রিজার্ভের নিট হিসাব প্রকাশ করে না। মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক এই তথ্য প্রকাশ করেছে। এ সময় BPM 6 অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে $2,183 কোটি। গেল 26শে জুন IMF এর পাওয়া ঋণের অর্থে বাংলাদেশের রিজার্ভ বেড়ে $2,715 কোটি উঠেছে। এর আগে তৃতীয় কিস্তির অর্থ পেতে জুন শেষে নিট রিজার্ভ $1,476 কোটি রাখার শর্ত দেয় IMF। অর্থনীতির নানা সংকটের মধ্যেও বছরের 6 মাসে বেশিরভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। মূলত ঋণের সুদ হার বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন চার্জ, কমিশন ও ট্রেজারি আয়ের কারণে বেড়েছে পরিচালন মুনাফা। বেসরকারি খাতে ঋণ কম গেলেও অন্যান্য খাতে ব্যাংকগুলো ভালো ব্যবসা করেছে বলে মনে করছেন ব্যাংক সংশ্লিষ্টরা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, কম ঋণ আদায়, তারল্য সংকট, মাত্রা অতিরিক্ত খেলাপি ঋণ, মূলধন ও প্রভিশন ঘাটতি সহ নানা সমস্যায় জর্জরিত দেশের ব্যাংকগুলো। এরপরও গত 6 মাসে কোনো ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে 10 কোটি থেকে 550 কোটি টাকা পর্যন্ত, যদিও এটি ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। সোমবার বেশিরভাগ ব্যাংক বছরের প্রথম 6 মাসের লাভ ক্ষতির হিসাব চূড়ান্ত করেছে। জানুয়ারি-জুন সময়ে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা 2,260 কোটি টাকা। গত বছরের একই সময়ে মুনাফা ছিল 1,680 কোটি টাকা, অর্থাৎ এক বছরে পরিচালন মুনাফা বেড়েছে 580 কোটি টাকা। রূপালী ব্যাংকের মুনাফা হয়েছে 450 কোটি টাকা। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সাউথ ইস্ট ব্যাংকের এক বছরে পরিচালন মুনাফা বেড়েছে 172 কোটি টাকা। ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, সুদ হার বাড়ায় ব্যাংকগুলোর আয় বেড়েছে। এছাড়া ট্রেজারি বন্ড থেকে এবার ভালো আয় হয়েছে। বিভিন্ন চার্জ, কমিশন থেকেও মুনাফা বেড়েছে। সব মিলিয়ে ব্যাংক খাত আগের চেয়ে ভালো ব্যবসা করেছে। গভর্নমেন্ট বরোইং বেশি হওয়ার কারণে বিল বন্ডের দাম অনেক বেড়েছে। সেটা ব্যাংকের আমানত, নন ব্যাংকের আমানত অথবা সঞ্চয়পত্রকে ছাড়িয়ে গেছে। তার মানে লোন কম গেছে এবং এই কোর ব্যাংকিং থেকে ইনকামের চেয়েও ট্রেজারি ফাংশন থেকে ইনকামটা বেশি হয়েছে। এদিকে বিপুল পরিমাণ ঋণ পুনর্তফসিল সত্ত্বেও চলতি বছরের মার্চ শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 1,82,000 কোটি টাকা। এসব ঋণের বিপরীতে প্রভিশন রেখে সরকারের কর পরিশোধের পর নিট মুনাফার হিসাব হবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কাস্টমসের আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা এসআই কুডা ওয়ার্ল্ড নিরীক্ষা করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এসআই কুডায় বারবার জালিয়াতি হওয়ার প্রেক্ষিতে নিরীক্ষার চিন্তা করছেন এনবিআর চেয়ারম্যান। মঙ্গলবার বিষয়টি নিয়ে তিনি সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের সাথে পরামর্শ করেন। কর্মকর্তারা জানান, জাতিসংঘের সংস্থা আংটাডের মাধ্যমে অথবা অন্য কোনো সংস্থার মাধ্যমে নিরীক্ষা করা যায় কিনা তা যাচাই বাছাই করা হবে। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এসআই কুডায় জালিয়াতি করে বারবার চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ অপরাধী চক্র। গত সপ্তাহেও এমন একটি জালিয়াতির ঘটনা ধরা পড়ে। চট্টগ্রাম কাস্টমস হাউসের একজন উপকমিশনারের আইডি পাসওয়ার্ড দিয়ে সিগারেটের চালান খালাসের চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তা ধরা পড়ে, জানিয়ে সংবাদ প্রচার করে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন।
2020 সালে লোকসানের কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল রাষ্ট্রায়ত্ত 9টি পাটকল। এর মধ্যে 4টি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পর পুনরায় ফিরেছে উৎপাদনে। এতে খুলনা, যশোর শিল্পাঞ্চলে প্রাণ ফিরতে শুরু করেছে। বেকার জীবন থেকে মুক্ত হয়েছেন শ্রমিকরা। গত 14 মার্চ খুলনার খালিশপুরের দৌলতপুর জুট মিল ও যশোরের জেজেআই জুট মিল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইজারায় ফরচুন ও আকিজ গ্রুপ গত বছরের ডিসেম্বর থেকে চালু করে মিল দুটি। বর্তমানে এই দুটিতে কাজ করছে 3 শতাধিক শ্রমিক। গত ফেব্রুয়ারি থেকে যশোরের কার্পেটিং ও খুলনার ইস্টার্ন জুট মিল পরীক্ষামূলক উৎপাদন শুরু করেছে ভারতীয় রিগাল কোম্পানি। কর্মসংস্থান হয়েছে 2 শতাধিক শ্রমিকের। তারা জানান, নতুন করে মিল চালু হয় তাদের অভাব অনটন অনেকটা কেটে গেছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এবছরের মধ্যেই তারা পুরো উৎপাদনে যাবে। তখন 10,000 শ্রমিকের কর্মসংস্থান হবে মিলগুলোতে। পরীক্ষামূলকভাবে প্রায় 20টি তাঁত চলতেছে। এর পাশাপাশি এর আনুষঙ্গিক যোগান দেওয়ার মতো যে তাতে আমাদের এখানে এখন 200 শ্রমিকের মতো লোক 200 শ্রমিক কাজ করতেছেন। কার্পেটিং জুট মিল আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। 50% প্রোডাকশন মেশিনও চালু হয়ে গেছে, প্রোডাকশনও চালু হয়ে গেছে। বাকি ব্যাপার হচ্ছে ইস্টার্ন জুট রিলেটেড আমরা অলরেডি মেনটেন্যান্স কাজ অলমোস্ট কমপ্লিটেড। জানা গেছে, বন্ধ বাকি জুট মিলগুলো চালুর প্রক্রিয়া চলছে। প্রক্রিয়ার মধ্যে আছে, দুটোই হয়তো চালু হবে, 8টা চালু হয়ে যাবে। আর একটা একটু সমস্যা আছে আইনগত কারণে, একটু লেট হবে এবং সবগুলো চালু হলে কর্মসংস্থান ভালোভাবে দিতে হবে। সংশ্লিষ্টরা জানান, সব জুট মিল চালু হলে প্রায় 30,000 শ্রমিকের কর্মসংস্থান করা যাবে। লাভবান হবে দেশের অর্থনীতি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে 2 শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটছে। পুলিশ বলছে, রাজনৈতিক ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে শ্রমিক ইউনিয়নগুলো। বাস মালিকদের দাবি, চাঁদাবাজি বন্ধ না হলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলতেই থাকবে। বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনালে সক্রিয় শ্রমিকদের 2টি সংগঠন, তবে তাদের মধ্যে নেই সহাবস্থানের মনোভাব। মাঝে মধ্যেই সংঘর্ষে জড়াচ্ছে 2 পক্ষ। এই টার্মিনাল থেকে প্রতিদিন যাতায়াত করে কমপক্ষে 1,500 বাস, আছে 125টি কাউন্টার। বাস মালিকরা জানিয়েছেন, টার্মিনাল ঘিরে চাঁদাবাজি নিয়েই শ্রমিকদের 2 পক্ষের বিরোধ। অভিযোগ আছে, কাউন্টার প্রতি দিনে 400 টাকা করে চাঁদা আদায় হচ্ছে। এক নেতার সম্মানী হিসেবে নেওয়া হয় 100 টাকা। গাড়ি প্রতি চেকিংয়ের নামে আদায় হচ্ছে 200 টাকা। এছাড়া ইউনিয়ন ও সমিতির নামে নেওয়া হয় আরও 200 টাকা। নতুন যেসব গাড়ি এসেছে তাদের কাছ থেকে ব্যানার ফির নামে নেওয়া হয়েছে 2 থেকে 5 লাখ টাকা। তাদের মূল টার্গেট হচ্ছে অবাঞ্ছিত বা অবৈধ চাঁদাবাজি। এটা নিয়ে বিতর্ক, বিরোধ সৃষ্টি হয়। এই নেতৃত্বে যারা বসে, এই চেয়ারে বসার যোগ্যতা মালিক সমিতি হোক বা শ্রমিক ইউনিয়ন হোক, এর কারণই আসলে শ্রমিকদের সংগঠনে রাজনৈতিক প্রভাব থাকায় নির্বাচন ছাড়াই নেতৃত্ব বদলের প্রবণতা দেখা যায়। 10 বছর পর এবছর 1 মে দায়িত্ব নেয় নতুন কমিটি। এতেও উস্কে গেছে আধিপত্য বিস্তারের লড়াই। চাঁদাবাজি বন্ধ করছি, অবৈধভাবে পার্কিং, রাস্তার উপরে পার্কিং করে টোটাল একটা জ্যাম বাজায় রাখতো, সেটা আমি বন্ধ করছি। তারপর ওরা এই শ্রমিকরে মারতো, এই শ্রমিকের কাছ থেকে টাকা নিত। শ্রমিকদের সংঘাত নিয়ে চিন্তায় আইন শৃঙ্খলা বাহিনীও। বিষয়টিকে রাজনৈতিক সমস্যা হিসেবে দেখছেন তারা। বিষয়টা আসলে পুলিশি প্রবলেম না, এই প্রবলেমটা হচ্ছে পলিটিক্যাল প্রবলেম। এখন তারা যতক্ষণ এই প্রবলেমটা যত তাড়াতাড়ি তারা সমাধান করতে পারবে আলোচনার মাধ্যমে, এই প্রবলেমটা তত তাড়াতাড়ি শেষ হবে। শ্রমিক সংগঠনের মধ্যে সংঘাতের কারণে যখন তখন বন্ধ হয়ে যাচ্ছে বাস চলাচল, আর জিম্মি দশায় পড়তে হচ্ছে যাত্রীদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হুমকিতে দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা। 1 সপ্তাহে 5টি মা মাছ ও 1টি ডলফিনের মৃত্যু এবং চলতি মৌসুমে মাছের ডিম ছাড়তে দেরি হওয়া চিন্তায় ফেলেছে প্রাণীবিদদের। মাছের মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্তের দাবি জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন দূষিত হচ্ছে হালদার পানি। দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদার কয়েকটি জায়গায় 1 সপ্তাহে 5টি মা মাছ ও 1টি ডলফিনের মৃত্যু হয়েছে। এর মাঝে একটি মাছ প্রায় 20 কেজি ও বাকিগুলো 10 কেজির উপরে। 5টা ব্রুট ফিশ এবং একটা ডলফিনের মৃত্যুতে আমরা আসলে উদ্বিগ্ন। এটা একটা অস্বাভাবিক ঘটনা, কারণ হালদা নদীতে এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই এতগুলো ব্রুট ফিশ কখনো মারা যায়। বিশেষজ্ঞরা বলছেন, বিভিন্ন কারখানার বর্জ্য নদীতে মিশে পানিতে অক্সিজেনের পরিমাণ কমেছে, এতে মৃত্যু হতে পারে মা মাছের।
দূষিত যেই পানিগুলো যাচ্ছে সেই পানিগুলোতে ট্যানারি বর্জ্য বলেন, ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য বলেন, সেগুলোতে কিন্তু আপনার হেভি মেটাল থাকে, বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থ থাকে, অ্যাসিড থাকে। ওই অ্যাসিডগুলো কিন্তু আপনার হালদার পানির সাথে মিশ্রিত করে হালদাতে কিন্তু অ্যাসিডিটি বৃদ্ধি করে, যার কারণে পিএসের মানটা কিন্তু কমে যায়। আষাঢ়ের অর্ধেক সময় পার হলেও এখনও হালদায় ডিম ছাড়েনি মা মাছ। বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে মা মাছের মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্তের দাবি বিশেষজ্ঞদের। এটা অ্যাসেসমেন্টের বিষয়, হয়তো আমরা সবাই মৎস্য অধিদপ্তর সহ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট সহ আমরা সবাই যদি একসাথে বসি তাহলে এই সমস্যাগুলোর আইডেন্টিফাই করা সম্ভব হবে এবং এই সমস্যাগুলো থেকে হালদা নদীকে রক্ষা করা সম্ভব হবে। সাধারণত নমুনা ডিম ছাড়ার এক সপ্তাহের মধ্যে পুরোপুরি ডিম ছাড়ে মা মাছ। হালদায় চলতি মৌসুমে 6 ও 27 মে মা মাছ নমুনা ডিম ছেড়েছিল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।